মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। একটা অন্ধকারাচ্ছন্ন ঘরের মেঝেতে শুয়ে আছে এক নারী মূর্তি। তার চারপাশে তৈলাক্ত কিছু দিয়ে একটা বলয় তৈরি করা হয়েছে। মেয়েটাকে অপূর্ব সুন্দরী বললেও কম বলা হয়। তবে সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হলো মেয়েটার এক জোড়া নীল চোখ। এই চোখের দিকে তাকালে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যায়, ঠিক যেমনটা হয়েছে এখানকার ফেরাও। মেয়েটিকে একবার দেখেই সে যেন চুম্বকের টান অনুভব করছে। হারাতে বসেছে নিজের সত্তাটুকু। আর এটাই তার চরম চিন্তার কারণ হয়েছে ফেরাও স্ত্রী মাসুকার। মাসুকা বুঝতে পারছে জাদুকন্যা কেড়ে নেবে তার অধিকার। তাই করতে হয়েছে ভয়ঙ্কর কালা জাদু। বন্দি করতে হয়েছে গোপন কক্ষে জাদুকন্যাকে। এবারে শুধুমাত্র একটা কাজ বাকি। উপরে নিতে হবে ওই নীল জাদু ছড়ানো চোখ দুটো। এই অভিসন্ধিটা নিয়ে মাসুকা সুরঙ্গ ধরে এগিয়ে চলল। কোমরে গোঁজা রয়েছে ধারালো একখানা ছুরি। এই গোপন ঘরে পৌঁছানোর পথ তার বিশ্বস্ত সঙ্গী নাথুলা ছাড়া আর কেউই জানে না। কিন্তু সুরঙ্গের মুখটাতে এসেই থমকে গেল সে। মনে হলো কেউ যেন সুরঙ্গের ভেতরে রয়েছে, কিন্তু কে থাকতে পারে? চোয়াল কঠিন করে মাসুকা ঢুকল সুরঙ্গের ভিতর। অনুচ্চ আলোয় অতিক্রম করল সমগ্র পথটা। ঘরটার মুখে এসে আরো একবার থামল সে। ঘরটার ভেতরে চাপা কারো কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কোমরের ছুরিটা ধরল শক্ত মুঠোয়। ধীর পায়ে এগিয়ে গেল মাসুকা। কান খাড়া করে শুনতে চাইল শব্দগুলো। কেউ যেন চাপা স্বরে বলছে, তুমি চিন্তা করো না, আমি তোমায় উদ্ধারের ব্যবস্থা করেছি। খবর পাঠিয়েছি অধিকর্তার কাছে। চাপা একটা গোঙানির মতো আওয়াজ কানে এসে গেল মাসুকার। লোকটা আবারও বলল, জাদুকন্যা, আমি তোমার প্রেমে অন্ধ। ওই নীল চোখ দুটোর দিকে তাকালেই হারিয়ে যাই আমি। তাই তো ফাঁদ পেতেছি। ফারাও নিজে আসবেন, আর এখান থেকে একবার উদ্ধার পেলেই। তীক্ষ্ণ এক হাসি প্রতিধ্বনিত হলো দেওয়ালে। মাসুকা চিনতে পেরেছে গলাটা। প্রচন্ড একটা রাগ উগরে এলো মাসুকার বুক ঠেলে। দাঁতে দাঁত চেপে সে বলল, এত বড় বিশ্বাসঘাতকতা! ওই নীল চোখ দুটো সব শেষ করে দেবে। ওই দুটো উপড়ে নেব আমি। প্রচন্ড রাগ নিয়েই মাসুকা ঘরের ভেতর প্রবেশ করল। বুঝলো তারই অনুমান সত্য। সে চিৎকার করে উঠল, নাথুলা, তোর এত সাহস! তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা! নাথুলা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। মাসুকা কিছু করার আগেই নাথুলা বিড়বিড় করে কিছু মন্ত্র জাতীয় পড়তে শুরু করলো। কালো ধোঁয়ার এক কুণ্ডলি পাক খেয়ে গেল কক্ষ জুড়ে। থরথর করে কেঁপে উঠল ঘরটা। মুখে একটা আওয়াজ করে উঠে দাঁড়ালো জাদুকন্যা। মাসুকা অবাক হয়ে দেখল জাদুকন্যা তরলের গণ্ডি পেরিয়ে বের হয়ে আসছে বাইরে। মাসুকা জানে ওই জাদুকন্যা বের হয়ে এলে মাসুকা আর তাকে বন্দি করতে পারবে না। তাই সেই জন্যই বিড়বিড় করে সেও মন্ত্র পড়ল। ঘরটার মধ্যে লাল চক্রের মতো ঘুরতে লাগলো একটা বলয়। সেটা সঙ্গে সঙ্গে ঘিরে ধরল জাদুকন্যাকে। জাদুকন্যার শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে গেল। এদিকে নাথুলা আবারও কোনো মন্ত্র পড়তে গেল, আর ঠিক তখনই মাসুকা তার ধারালো ছুরিটা গেঁথে দিল নাথুলার বুকের মধ্যে। রক্ত ছিটকে পড়ল মেঝেতে, আর নাথুলার শরীরটা সশব্দে পড়ে গেল পাথরের মেঝের ওপর। মাসুকা হিংস্র এক দৃষ্টি নিয়ে তাকালো জাদুকন্যার দিকে, আর বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তেই মিলিয়ে গেল সেই লাল বলয়টা। সঙ্গে সঙ্গে জাদুকন্যার দেহটাও একটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মাটিতে। মাসুকা দাঁতে দাঁত চেপে বলল, শয়তানি, ওই চোখ দুটো আমার চাই, ওই চোখ দুটো আমার চাই।
বলি ঝড়ের বেগে গিয়ে হাতের ছুরিটা সজোরে গেঁথে দিল জাদুকন্যার চোখে। রক্ত ছিটকে পড়ল চতুর্দিকে। নীল বলয়ের মতো কি রক্ত মাখা হয়ে গড়িয়ে পড়ল পাথরের মেঝেতে। তীব্র আর্তনাদে কেঁপে উঠল কক্ষ। মাসুকা নাক দিয়ে শ্বাস ছেড়ে আরো একটা তীক্ষ্ণ কোপ বসালো তার অপর চোখটায়। উপরে নেওয়া চোখটা ডান হাতে ধরে রেখে এক ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল সে। আর সেই চিৎকার পাথুরে দেওয়ালে গম গম করে উঠল। এই চোখ দুটো ছড়িয়েছিল মায়া, বেঁধেছিল ফেরাওকে নিজের মোহ, নিজের মায়ায়, এমনকি নাথুলাকেও প্রেমের জালে বন্দি করেছিল। সেই চোখ দুটো, হ্যাঁ সেই চোখ দুটো এখন আমার হাতে, আমার। আর কখনো তুই কথাটা শেষ করতে পারল না মাসুকা। একটা ধারালো অস্ত্র তীক্ষ্ণভাবে গেঁথে গেল মাসুকার পিঠে। মাসুকা সঙ্গে সঙ্গে প্রচন্ড আর্তনাদে ঘুরে তাকালো। দেখল নাথুলা হিংস্র দৃষ্টি নিয়ে ঠিক তারই পিছনে দাঁড়িয়ে রয়েছে। অস্ত্রের একটা প্রান্ত তখনও ধরে আছে তার কাঁপা হাতে। মাসুকার হাত থেকে চোখটা ধপ করে পড়ে গেল মেঝেতে। মাসুকার ঠোঁট দুটো কেঁপে উঠল এক ভয়ঙ্কর আক্রোশে। বিশ্বাসঘাতক! তুই তুই আমাকে! মাসুকার হাতের ছুরিটা আবারও গেঁথে গেল নাথুলার বুকে। আরো দুটো রক্তস্নাত দেহ সশব্দে পড়ে গেল মেঝেতে। চাপা এক গোঙা নিয়ে একটু একটু করে মিলিয়ে গেল গুপ্ত কক্ষের আলো ছায়ায়। ঘন জমাট নীরবতায় ভরে গেল ঘরটা। একটু পরে ভারী পায়ের শব্দ শোনা গেল। কক্ষের আলো ছায়ায় ভেসে উঠল ফেরাওয়ের মুখ। তিনটে ক্ষত বিক্ষত রক্তস্নাত দেহ দেখে থমকে গেলেন তিনি। তারপরেই জাদুকন্যার দেহটা জড়িয়ে ধরে কেঁদে উঠলেন হাউ হাউ করে। আমি আমি তোমায় মরতে দেব না, কিছুতেই দেব না, কিছুতেই না। বাঁচিয়ে রাখবো তোমাকে, বাঁচিয়ে রাখবো। আমি মমি করে রাখবো তোমায়। মমি বেঁচে থাকবে, মমি হয়ে বেঁচে থাকবে তুমি, মমি। ফেরাও তুলে নিল দেহটা। তারপরে ধীর পায়ে এগিয়ে গেল কক্ষ থেকে সামনের দিকে। শুধুমাত্র কক্ষের আলো ছায়ায় রক্তস্নাত দুটো দেহ একেবারে নিথর হয়ে পড়ে রইল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য রেখে গেলাম একটি টান টান রোমহর্ষ গল্প, লেখক হেমন্ত দত্তের কলমে জাদুকন্যা চোখ ও আনুবিসের থাবা। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। এরপর কেটে গেল বেশ কয়েক শতক। জাদুকন্যার সেই মমি চুরি হয়ে যায় আর হাত ঘুরে এসে পড়ে রাজস্থানের প্রত্নতাত্ত্বিক পাটোয়ারি সাহেবের হাতে। আর তারপরই ঘটল ভয়ঙ্কর ঘটনা। চায়ের কাপটা হাতে নিয়ে ছাদের কার্নিশে ঝুঁকে দাঁড়িয়েছিলাম। আনমনেই চুমুক দিলাম একটু। দূরে কোথাও একজোড়া কাক ডেকে উঠল। তীক্ষ্ণ সেই ডাকে যেন সূঁচের মতো কানে এসে বিঁধল আমার। বেশ কয়েকদিন ধরে বেশ কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটে চলেছে আমাকে ঘিরে, যার যুৎসই ব্যাখ্যা এই মুহূর্তে আমার কাছে নেই। তবে একজোড়া নীল চোখ যেন প্রায় স্বপ্নে হানা দিচ্ছে। আর তার সাথে অদ্ভুত দর্শন এক প্রাণী, যার মুখটা অনেকটা, না স্বপ্নে ঠিক বোঝা যাচ্ছে না মুখটা। কেন জানি না আমার মনে হচ্ছে বড় রকমের গোলমাল একটা কিছু হতে চলেছে। আমি যেন আমার চারপাশে প্রতিটি মুহূর্তে কারো উপস্থিতি অনুভব করছি। নিজের মনে মনেই বললাম,
কেউ কি প্রতিটিক্ষণ ছায়ার মতো চলেছে আমার সাথে, নাকি সবটাই আমার মনের ভুল? কাকের তীক্ষ্ণ ডাকটা আবারও একরাশ বিরক্তির সৃষ্টি করে চলে গেল। আমি একবার কিছুটা দূরে রাস্তায় হেঁটে যাওয়া লোকগুলোকে দেখলাম। চায়ের শেষ চুমুকটা দিয়ে ঘুরতে গেলাম আমি, আর ঠিক তখনই চোখ আটকে গেল ছাদের আলো ছায়া ঘেরা কোণটায় পড়ে থাকা পালকটায়। চায়ের কাপটা টেরাসের একটা খাঁজে রেখে ধীর পায়ে এগিয়ে গেলাম পালকটার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার দেখলাম পালকটাকে, ঝুঁকে তুলে নিলাম সেটা, আর সাথে সাথে বিদ্যুতের একটা রেখা আমার হাতের তালু বেয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়ল। আমার শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল একটা। ব্যাপারটা কি হলো? নিজেকে থিতু করলাম একটু, দৃঢ়ভাবে আঙুল চেপে ধরে একটু পর্যবেক্ষণ করলাম সেটাকে। অস্ফুটেই কথাগুলো বের হয়ে এলো আমার মুখ থেকে। কিসের পালক এটা? সাধারণ কোনো পাখির পালক তো এটা নয়, তাহলে কিসের পালক? আর এখানেই বা এলো কি করে? কাকে ডাকে টেনে এনে ফেলেছে নাকি? ঠোঁট উল্টে পালকটা ছুঁড়ে ফেলে দিতে গিয়েও থেমে গেলাম আমি। এ কি, পালকের গোড়ায় এমন রক্তের দাগ কেন? রক্তের লালচে বিন্দুটা এখনো যেন টকটকে তাজা। বুকের ভেতরটা ধক করে উঠল আমার। মন যেন বলে উঠল, এই রক্তের বিন্দু বিপদের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কিসের বিপদ? কে হতে চলেছে এই বিপদের শিকার? পালকটা মুঠোয় ধরে চায়ের কাপটা নিয়ে আমি ধীর পায়ে নামতে থাকলাম নিচে। বেশ কিছুটা সময় বসার ঘরের চেয়ারটায় বসে পালকটা নাড়াচাড়া করলাম আনমনে। তারপর কোণের পড়ার টেবিলটায় এগিয়ে গিয়ে একটা ডায়েরির পাতার মধ্যে ভরে রাখলাম পালকটা। ছোটবেলায় ময়ূর পালক পেলে এভাবেই ভরে রাখতাম বইয়ের পাতায়। সেই ছেলে মানুষই থেকেই রাখলাম কি, নাকি এই ভরে রাখার নিয়তির কোনো নিষ্ঠুর খেলা? সেই রাজস্থান থেকে ফেরার পর থেকে কি যে হয়েছে আমার, সবকিছুতেই যেন কেমন আমি বিপদের ছায়া দেখছি। সে কি ফেরার পথে ওরকম একটা দুর্ঘটনার মুখে পড়েছিলাম বলে, নাকি এই নাকি থেকেই এসে আমি থেমে যাচ্ছি বারবার? প্রিয়া আর শুভ জেদাজেদি করে যে কাচের বাক্সে ভরা মমিটা কিনল, সেটা যেন আমার একদমই ঠিক বলে মনে হয়নি। এসব জিনিস মোটেও শুভ হয় না। এমনকি এটা কিনতে গিয়ে যে টাকাটা কম পড়েছিল সেটাও আমার দেবার ইচ্ছে ছিল না। 7-5 ভাবতে ভাবতেই কখন যে সন্ধে নেমে এসে গেছে খেয়াল করিনি। দরজায় টোকা পড়তে বুঝতে পারলাম রান্নার দিদি এসেছে। আমার বাড়িটা যেহেতু মূল বসতি থেকে একটু ছাড়িয়ে নির্জন জায়গা এবং সামনের রাস্তাটা সন্ধ্যে আমার পরই অন্ধকারে ঢেকে যায়, তাই রান্নার দিদি সন্ধে হলেই চলে আসে। ঘণ্টাখানেকের মধ্যে রান্নাবান্নার কাজ মিটিয়ে চলে যায়। দরজায় আবারও টোকা পড়ল, কিন্তু উঠতে গিয়েও থেমে গেলাম আমি। রান্নার দিদি কলিং বেল না বাজিয়ে টোকা দিচ্ছে কেন? কলিং বেলটা কি খারাপ হয়ে গেছে? কপালে বেশ কিছু চিন্তার ভাঁজ ফেলে উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলতেই যেন এক ঝলক দমকা বাতাস এসে ঠেলা দিল আমাকে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে বিদ্যুৎ সাদা চকের আঁচড় কাটছে। আমি মুখ বাড়িয়ে দেখলাম রান্নার দিদি বা অন্য কেউ সেখানে নেই, কিন্তু আমি যে দরজায় টোকা দেবার আওয়াজ শুনলাম। ব্যাপারটা কি হলো তাহলে? একটু বেরিয়ে বাইরে বের হলাম এটা দেখার জন্য কেউ প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছে কিনা। এখন তো এসব খুব বেড়েছে, কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। কে জানে, মনের ভুল হবে হয়তো। ফিরেই আসছিলাম, হঠাৎ থেমে গেলাম আমি। দুটো নীল চোখ পলকে দেখা দিয়েই মিলিয়ে গেল যেন। আমার মনে হলো সামনের রাস্তার ধারে যে ঝাটির জঙ্গলটা, সেখানে কেউ যেন লুকিয়েছিল। আমাকে দেখে দ্রুত অদৃশ্য হয়ে গেল। আলো ছায়া ঘেরা সেই জায়গাটায় যেটুকু বুঝলাম যে অদৃশ্য হয়ে গেল, সে কোনো স্বাভাবিক সাধারণ মানুষ নয়। মনে হলো সে মানুষের মতো হেঁটে গেলেও মুখটা তার অনেকটা শেয়ালের মতো। আমি কি ভুল দেখলাম? চট করে ঘরের ভিতরে এসে মোবাইলটা নিয়ে এগিয়ে গেলাম ঝাঁটির জঙ্গলটার কাছে। আলো জেলে জায়গাটা নিরীক্ষণ করলাম একটু, আর হঠাৎই ঝোপের ডালে আটকে থাকা জিনিসটা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল আমার। একটা পালক। দ্রুত হাতে তুলে নিলাম পালকটা। আলো ফেলে দেখলাম পালকটাকে, একদম হুবহু সেই পালকটা যেটা আমি একটু আগে ডায়েরির পাতায় ভরে রেখে এসেছি। এটাও কি কাকে টেনে এনেছে, নাকি ওই যে অদ্ভুত প্রাণীটা একটু আগে ওখানে দাঁড়িয়েছিল কোনোভাবে তার সাথে এসেছে? কিন্তু কিসের পালক এটা? আমি পালকটা নিয়ে আরও একবার ভালো করে পর্যবেক্ষণ করলাম, আর পালকের গোড়ায় রক্তের দাগটা দেখে বুকের ভিতরে হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল আমার। মন যেন বলে উঠল ভয়ঙ্কর কোনো বিপদ এগিয়ে আসছে চুপি সারে। মনের মধ্যে বেশ কিছুটা অস্বস্তি নিয়ে পালকটা হাতে ধরে ভিতরে এলাম।
দরজাটা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে গেলাম টেবিলটার দিকে। ডায়েরির পাতার ভেতর রাখবো এই পালকটাও, আর এই পালক দুটো নিয়ে কাল অফিসের পর যাব পুণ্ডরীক্ষ স্যারের কাছে। আমাকে জানতেই হবে কিসের পালক এগুলো, আর আমার মনের মধ্যে বেশ কদিন যে চাপা অস্বস্তি চলছে তার সাথে কি অদ্ভুত পালকগুলোর কোনো সম্পর্ক আছে। আমি এসব ভাবতে ভাবতেই খুলে ফেলেছি ডায়েরির পাতা, কিন্তু নিচে দুর্বোধ্য ভাষায় লেখা কিছু। লেখাগুলোর অর্থ বুঝতে না পারলেও ছবিটা যে ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি, এবং এও বুঝতে পারছি আমার হাত পা তীর তীর করে কাঁপছে। পালকটাকে ওইখানেই ফেলে রেখে দ্রুত বেডরুমের দিকে এগিয়ে গেলাম। ফোনটা পড়ে আছে বিছানায়। এখনই একবার পুণ্ডরীক্ষ স্যারকে ফোন করতে হবে, যদি সম্ভব হয় আজই যাব তার কাছে। কিন্তু আমি বেডরুমে ঢোকার আগেই কলিং বেলটা বেজে উঠল। বুঝলাম রান্নার দিদি এসেছে। দ্রুত ফিরে এসে করলাম দরজাটা। ঠিক তখনই রান্নার দিদির প্রচণ্ড আর্তনাদে কেঁপে উঠলাম আমি। দ্রুত হাতে দরজার পাল্লাটা সরাতেই দৃশ্যটা দেখে আমার বুক ফাঁকা হয়ে গেল। ঠিক দরজার সামনের মেঝেতে পড়ে আছে রান্নার দিদি। রক্তের স্রোত বয়ে যাচ্ছে সেখান থেকে। আমি ছুটে গিয়ে তুললাম। দিদি, কি হয়েছে দিদি? হ্যাঁ? রান্নার দিদি এক হাতে ঘাটটা চেপে ধরে দাঁত চেপে বলল, কেউ যেন পিছন থেকে এসে দাঁড়ালো কিছু দিয়ে। রান্নার দিদির কথাগুলো যেন মৃদু হয়ে এলো। আমি পাঁজা কোলে করে তুলে এনে দিদিকে সোফায় শুয়ে দিলাম। ড্রয়ের কোলে আর ডেটল এনে ঘাড়ে লাগিয়ে দিলাম দ্রুত হাতে। রান্নার দিদি একটুক্ষণ চুপ করে বসে রইল। আমিও যেন বোবা হয়ে গেছি। কি ঘটে চলেছে একের পর এক, কেনই বা ঘটে চলেছে? বেশ খানিকটা সময় কাটলো এইভাবে। একটু পরে রান্নার দিদি একটু সুস্থ বোধ করলে সে উঠে চলে গেল রান্নাঘরে। আমি এক মুহূর্ত নিজেকে গোছালাম। তারপর পালকটা একটা প্লাস্টিকে মুড়ে ছোট্ট একটা ব্যাগে টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলাম। রান্নার দিদিকে হাঁক দিলাম, দিদি আমি একটু বের হচ্ছি, ফিরতে দেরি হবে, আর তুমি রান্না হয়ে গেলে চাবি দিয়ে চলে যাও। হ্যাঁ? আমার ডাক শুনে রান্নার দিদি প্রায় ছিটকে রান্নাঘর থেকে বেরিয়ে এসে কাঁদো কাঁদো গলায় বলল, দাদাবাবু, আজ আমি একা থাকতে পারবো নি গো, খুব ভয় করছে গো। আমি একটু ভাবলাম, তারপর মৃদু স্বরে বললাম, আচ্ছা বেশ, আজ আর তোমায় রান্না করতে হবে না, চলো আমি তোমাকে নামিয়ে দেব। আর রাইতের খাবার? আমার দিকে মৃদু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো রান্নার দিদি। সে আমি রাস্তায় কিছু একটা খেয়ে নেবো না হয়। হ্যাঁ, তুমি কিচেনটা বন্ধ করে এসো। একটু পরেই বের হলাম আমি। রান্নার দিদিকে তার বাড়ির সামনে নামিয়ে দ্রুত গাড়িটা চালিয়ে হাজির হলাম পুণ্ডরীক্ষ স্যারের বাড়িতে। বেশ কয়েকবার কলিং বেল বাজাবার পর খুলল দরজাটা। আমায় দেখে কিছুটা অবাক হয়ে স্যার ভুঁড়ো কুঁচকে বললেন, এ কি তুমি? মৃদু স্বরে বললাম, হ্যাঁ স্যার, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম। মানে আমি না একটা বিপদে পড়ে এই সময় ছুটে এসেছি। স্যার একবার আমার মুখের দিকে তাকালেন, তারপর ঈষৎ মাথা নেড়ে বললেন, আচ্ছা ভিতরে এসো। আমি কাঁধের ব্যাগটা আলতো করে হাতে ছুঁয়ে ধীর পায়ে ভিতরে ঢুকলাম। যে ঘরটায় এসে বসলাম সেটা একটা ছোটখাটো মিউজিয়াম বলা চলে। দেওয়াল জুড়ে তাক আর তাতে রাখা সার সার জিনিস। আমি এক পলক জিনিসগুলোকে দেখলাম। বেশিরভাগ জিনিস প্রাচীন উপাদানের সংগ্রহ। আমি জানি এই সংগ্রহের মধ্যে অনেক ঐতিহাসিক দুষ্প্রাপ্য জিনিসও আছে। স্যার একটা টেবিলের সামনে চেয়ার টেনে আমায় বসতে বললেন। তিনি নিজে বসলেন টেবিলের উল্টো দিকের একটা চেয়ারে। আমি দেখলাম ল্যাম্পের তীব্র আলোর নিচে খোলা একটা বই। তিনি সেই বইয়ের দুই একটা পাতা উল্টাতে উল্টাতে বললেন, কি যেন বিপদের কথা বলছিলে? আমি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া সেই অদ্ভুত পালকটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, স্যার আপনাকে সব বলবো, কিন্তু তার আগে এটা দেখুন। স্যার চশমার কালো ফ্রেমটা একবার ডান হাত দিয়ে ঠিক করে নিয়ে প্লাস্টিকের ভেতর থেকে পালকটা বের করে দেখতে শুরু করলেন। বেশ কয়েক মিনিট তীক্ষ্ণ চোখে দেখার পর চোখের চশমাটা বইটার উপর খুলে রেখে ঈষৎ গম্ভীর স্বরে বলল, এই পালক তোমাদের কাছে কিভাবে এলো? আমি ছাদে পালকটা কুড়িয়ে পাওয়া থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে সবই বলে গেলাম। তিনি সব শুনেই চোখ ঈষৎ বড় করে বললেন, বুঝেছি, সত্যি তুমি ভয়ানক বিপদের চক্রে পড়েছ। তুমি জানো না এটা কিসের পালক?
আমি কিছুটা বিহ্বল হয়ে মাথা নাড়লাম। এটা আনুবিসের পালক। আনুবিস? সেটা সেটা কোন ধরনের প্রাণী আর কোথাকার জঙ্গলে থাকে? আমি বিরক্ত আর উত্তেজনা মিশিয়ে বললাম। আমার কথা শুনে তিনি শব্দ করে হাসলেন একটু, তারপর গম্ভীর হয়ে বললেন, আনুবিস তুমি যা ভাবছো তেমন কিছু নয়। আনুবিস হলো এক মিশরীয় দেবতার গ্রীসীয় নাম। সে হলো মৃতের জগতের অধিকর্তা। মিশরীয়রা তাকে শেয়াল দেবতা বলে, কারণ তার দেহটা মানুষের মতো হলেও মাথাটা শেয়ালের মতো। আমার মনের পর্দায় যেন হঠাৎই একটা ছবি ভেসে উঠল, যার মুখটা শেয়ালের মতোই, যে সন্ধ্যের অন্ধকারে রাস্তার ধারে ঝাঁটির জঙ্গল থেকে তখন অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু মুখ যদি শেয়ালের মতোই হয় আর দেহ মানুষের মতো, তাহলে তার সাথে পালকের সম্পর্ক কি? টাকি হলেও না হয় বোঝা যেত। তাই আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কিন্তু এই পালকটার সাথে ওই আনুবিসের যোগাযোগটা ঠিক কি তা বুঝতে পারছি না। তিনি আমার প্রশ্নে ঈষৎ মাথা নাড়লেন, তারপর চেয়ার ছেড়ে উঠে দেওয়ালের তাক থেকে একটা ভারী বই এনে বেশ কয়েকটা পাতা উল্টানোর পর একটা ছবিতে আঙুল দিয়ে নির্দেশ করলেন, এই দেখো আনুবিসের ছবি। দেখতে পাচ্ছ? এই শেয়াল দেবতার হাতে আছে একটা পালক যুক্ত দণ্ড। আনুবিসের বিচার পদ্ধতিটা বড় অদ্ভুত। অপরাধীর অপরাধ থাকে একদিকে, অন্যদিকে পালক। সেখানে অপরাধের ওজনের মাত্রা অনুযায়ী সে শাস্তি নির্ধারণ করে। শাস্তি? মানে মানে কি শাস্তি? আমি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলাম। তিনি বইটা বন্ধ করতে করতে বললেন, তার শাস্তির প্রকারও অনেক। মৃদু আঁচড় কাটা, অপরাধীর ছাল ছাড়িয়ে নেওয়া থেকে মৃত্যুদণ্ড সবই তার শাস্তির আওতায়। কিন্তু আমি ভাবছি, সে তোমার বাড়িতে কেন উপস্থিত? তার দায়িত্ব তো। বলতে বলতে আনমনা হয়ে গেলেন তিনি। আমি একটুক্ষণ চুপ থেকে বললাম, কি দায়িত্ব স্যার? তিনি হাত দুটো জড়ো করে একবার চোখ মুছে কিছু ভাবলেন, তারপর ভারী স্বরে বললেন, আনুবিসের দায়িত্ব হলো মমি পাহারা দেওয়া। যদি কেউ কোনো মমি অন্যায়ভাবে চুরি করতে চায়, তাহলে আনুবিসের কঠিন শাস্তির মুখে পড়তে হয় তাকে। তারপর হঠাৎ থেমে ভুঁড়ুটা কিছুটা কুঁচকে বললেন, আচ্ছা, তোমার বাড়িতে কি কোনো মমি টমি আছে? কোথা থেকে কি কোনো মমি টমি কিছু? তার কথা শেষ হওয়ার আগেই আমি কাঁপা স্বরে বললাম, আমার বাড়িতে নেই, তবে বেশ কিছুদিন আগে আমি শুভ আর প্রিয়া সাথে রাজস্থান গিয়েছিলাম। সেখানে পাটোয়ারি বলে একটা লোকের কাছ থেকে একটা মমির কফিন কিনে এনেছি। আমার কথা শুনে স্যারের ভুরুটা কাঁপল ঈষৎ। তারপর কিছুটা মনে বললেন, মনে হচ্ছে এটাই হয়তো কারণ। বেশ, তুমি পালকটা রেখে যাও। আমি আরও 2-1 দিন দেখে তোমায় নিশ্চিত করে বলতে পারবো। আর কদিন একটু সাবধানে থেকো। আমি বুকের মধ্যে এক সমুদ্র ঝড় নিয়ে বাইরে বের হলাম। ঘড়ি দেখলাম রাত 8টা। ভাবলাম একবার শুভর বাড়ি যাই, তাকে ব্যাপারটা জানিয়ে আসি। কিন্তু তখনই সামনের আকাশে কড়কড় শব্দে বাজ পড়ল, আর একটু পরেই শুরু হলো ঝড় বৃষ্টি। আমি বাড়ির পথে ফিরতে শুরু করলাম। মনের মধ্যে হাজারো প্রশ্ন তীরের ফলার মতো উঁচিয়ে রইল। স্যার যা বললেন তা কি শুধুই অনুমান, নাকি ভয়ঙ্কর কোনো সত্যি? তাহলে কি সুদূর মিশর থেকে কোনো মৃত জগতের অধিকর্তা এখানে এসেছে কোনো এক অপরাধীর বিচার করতে? সেও কি সম্ভব? পরেই মনে হলো অসম্ভব বলে কিছু নেই। সাইবেরিয়া থেকে কি বাকিরা আসে না এখানে? আর এ তো মৃতের জগতে দেবতা, যে নিজে এসেছে কোনো এক অপরাধের শাস্তি দিতে। কিন্তু কি সেই অপরাধ? আর যদি চেতনে অবচেতনে অপরাধ ঘটেই থাকে, তা কি আনুবিসের পালকের ওজনের থেকে বেশি? তাহলে শাস্তি কি? ভয়ঙ্কর মৃত্যু? মনের মধ্যে প্রশ্নের ফুলঝুরির আগুনটা নিয়ে আমি বাড়ির পথে ফিরতে শুরু করলাম। রাতে ঘুম যেন কিছুতেই আসতে চাইল না। সারাটাক্ষণ যেন কেমন একটা অস্বস্তি ছেয়ে রেখেছে আমায়। ঝড় বৃষ্টির জন্য তখন আর রাস্তায় খাওয়া হয়নি।
ফ্রিজে দুধ পাওয়া রুটি ছিল, তাই গরম করে খেয়েছি। বৃষ্টির তোর কমে এলেও এখনো পড়ছে ঝিরঝির করে। বিদ্যুতের ঝলকানি এখনো আঁকি বুকি কাটছে নিজের মতো করে রাতের আকাশে। খোলা জানলা দিয়ে কালো চাদরে আঁকি বুকি কাটা দেখলাম বেশ কিছুক্ষণ, তারপর পাশ ফিরে শুতে গেলাম। একটু পরেই চোখে আঠা লেগে গেল আমার, আর তখনই দৃশ্যমান হলো ঘটনাটা। গাড়িটা বেশ কিছুটা জোরেই চলেছে। আমি হাত ঘড়িটা একবার দেখলাম, স্টেশন পৌঁছতে আরো মিনিট 10 লাগবে। শুভকে যেন কিছুটা আনমনে দেখছি। একবার পেছনে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, ডিকিটা ঠিক করে লক করেছে তো? আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, সব ঠিক আছে, এত ছটপট করিস না তো। না তা না, আসলে জিনিসটা। শুভ কথাটা শেষ করার আগেই ড্রাইভার গাড়িটা সজোরে ব্রেক কষলো, আর আমি প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে দেখলাম একজোড়া নীল চোখ ভেসে রয়েছে সামনের বাতাসে। আর অদ্ভুত দর্শন এক প্রাণী হাতে ধারালো বর্ষা জাতীয় কিছু নিয়ে ছুটে আসছে। প্রাণীটা গাড়ির কাছে এসে ধারালো দণ্ডটা গেঁথে দিল শুভর বুকে, আর আমার ঘুমটা কট করে ভেঙে গেল। ঝাঁকুনি খেয়ে উঠে বসলাম আমি। ভয়ঙ্কর দুঃস্বপ্নটায় বুকটা কাঁপছে আমার, গলা শুকিয়ে কাঠ। এক গ্লাস জল খেলাম, তারপর আবারও শুতে গেলাম। আর ঠিক তখনই চোখ আটকে গেল জানালার কাচের পাল্লায়। একজোড়া টকটকে লাল বিন্দু আগুনের ফুলকি হয়ে জ্বলছে সেখানে। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক করে লাফিয়ে উঠল। কি ওটা? আমি বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে টর্চটা জেলে এগিয়ে গেলাম, আর জানালার কাছে গিয়ে দৃশ্যটা দেখেই বুকের ভেতরটা আমার ফাঁকা হয়ে গেল। মোবাইল ধরা হাতটা কেঁপে উঠল থরথর করে। জানালার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে মৃত জগতের অধিকর্তা আনুবিস। ক্রোধে যেন জ্বলছে তার চোখ, হাতে ধরা দণ্ডের পালক যেন তীরের ফলা। এখন আমি বুঝতে পারছি স্যারের অনুমান চরম সত্য। ভয়ে আমার শরীরটা অবশ হয়ে গেল। পিছিয়ে আসতে চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। পা যেন শীষের মতো ভারী। কি করব না করব বুঝতে পারলাম না আমি। আর ঠিক তখনই আনুবিসের দণ্ড জানলার কাচ ভেঙে আমাকে লক্ষ্য করে তীব্র বেগে এগিয়ে এলো। আমি লাফ দিয়ে সরে আসতে চাইলাম, কিন্তু তার আগে আনুবিসের হাতে ধরা দণ্ড সজোরে আমার কাঁধে আঘাত করলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে। হাতের মোবাইলটাও ছিটকে পড়ে গেল দূরে। চাপ চাপ অন্ধকারে ভরে গেল ঘরটা। ভয়ে আমার স্নায়ু শিথিল হয়ে এলো। গলা ফাটিয়ে ডাকতে চাইলাম কাউকে, কিন্তু গলা দিয়ে আমার কোনো শব্দ হলো না। শিয়াল দেবতা আবারও আঘাত করলো জানলায়। কাজ ঝনঝন করে ভেঙে পড়লো মেঝেতে। আমি পাগলের মতো হাতড়াতে রাখলাম মোবাইলটাকে। স্যার বা শুভ কাউকে ফোন করতে হবে। আনুবিস প্রবল বেগে ভাঙতে চাইছে জানলাটা। আমি জানি সে একটু পরেই জানলা ভেঙে ঢুকবে আর নির্দয়ভাবে গেঁথে দেবে তার দণ্ড আমার বুকে। কোনো এক পাপের শাস্তি হিসেবে নিয়ে যাবে আমার প্রাণ। আমি গলার সব জোর দিয়ে ডাকলাম, কেউ আছো? আমার গলা দিয়ে ক্ষীণভাবে ডাকটা বের হয়ে এলো। আনুবিসের ধারালো দণ্ড আবারও প্রবল ভেঙে ভাঙা কাচের জানলা দিয়ে এগিয়ে এলো আমার দিকে। আর প্রচণ্ড ভয়ে আমি চেতনা হারিয়ে ফেললাম। চোখ বুঝতে বুঝতেই আমার মনে হলো জানালার পাশ থেকে একটা জান্তব গর্জন যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। কতক্ষণ জ্ঞান হারিয়ে ওভাবে মেঝেতে পড়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল তখন চারিদিক অন্ধকার। আমি ধীরে ধীরে উঠে বসলাম। মাথার ভেতরটা এখনো ভৌম হয়ে আছে, কাঁধেও ভীষণ ব্যথা। মেঝে ছেড়ে উঠতে গিয়ে অজান্তে মুখ দিয়ে যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো। আমি একটা হাতে কাঁধটা আলতো করে ধরে দেওয়ালের দিকে এগিয়ে গেলাম। হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডটা পেলাম আমি। আলো জ্বালালাম দ্রুত। দেখলাম মেঝেতে বেশ কিছুটা দূরে পড়ে আছে মোবাইলটা। সেটাকে তুলে ধীর পায়ে বিছানায় ফিরে এলাম। একবার কাঁপা কাঁপা চোখে তাকালাম জানলাটার দিকে। এখন সেখানে রাতের কালো চাদরে উড়ে চলেছে জোনাকি। ঝিঝির আওয়াজ ভেসে আসছে নীরবতাকে ভেদ করে। আমি দারুণভাবে অনুভব করছি আমার হৃদস্পন্দন এখনো স্বাভাবিক হয়নি। মনের মধ্যে ঝড় তুলেছে বেশ কয়েকটা প্রশ্ন। মৃত্যুর জগতের অধিকর্তা তার পালকযুক্ত দণ্ড দিয়ে আমার অপরাধের শাস্তি দিতে চাইছে, কিন্তু আমার অপরাধটা কি? আর স্যারের কথা মতো যদি মমিটাই কারণ হয়, তাহলে সেটা তো শুভর বাড়িতে। তাহলে আমার যেন সব তালগোল পেকে যাচ্ছে। মনের মধ্যে চাপা ঝড়টা নিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম সকাল হবার জন্য। কিন্তু তখনও বুঝিনি সকাল আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু নিয়ে অপেক্ষা করছে। রান্নার দিদি আজ সকাল সকাল রান্না করে দিয়ে চলে গেছে।
কালকের ঘটনার আতঙ্ক এখনও যে তাকে তাড়া করছে সেটা স্পষ্টভাবে বুঝতে পারছি আমি, এবং এও বুঝতে পারছি খুব শীঘ্রই সে এ বাড়ির কাজ ছেড়ে দেবে। আমি অফিস বের হওয়ার জন্য জুতো পরছি, ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। আতঙ্ক এখন আমার বুকে থাবা গেঁথে এমনভাবে বসে আছে যে হঠাৎ কেউ দরজা নক করলে বা বেল বাজালেই আমার বুকের ভেতরটা ধক করে উঠছে। আমি তাই কাঁপা কাঁপা পায়ে গিয়ে দরজাটা খুললাম, আর দরজাটা খুলতে চমকে উঠলাম আমি। দুজন উর্দিধারী পুলিশ কঠিন মুখে দাঁড়িয়ে, তাদের একজনের হাতে রুল কাঠিটা নিজের কাঁধে আলতো টোকা দিতে দিতে বলল, আপনি কি মিস্টার সুবিনয় সেন? আমি ঈষৎ মাথা নেড়ে বললাম, আমি। কিন্তু কেন বলুন তো? আপনাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। থানা কেন? আমার গলা যেন ভয় বুঝে আসতে চাইল। আপনার এগেনস্টে পাটোয়ারি নামক রাজস্থানের একজনকে খুনের চার্জ আছে। খুন মানে? আমি যেন আঁতকে উঠলাম। নিজেই তো সারাক্ষণ কোনো এক শিয়াল দেবতার হাতে খুন হয়ে যাওয়ার ভয় গুটিয়ে আছি, আমি আবার কাকে খুন করলাম? আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অফিসার ধমক দিল। কি হলো? গাড়িতে গিয়ে উঠুন, তারপর কাকে খুন, কিভাবে খুন সবই জানতে পারবেন। আমি মাথা নিচু করে গাড়ির দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি অফিসারটির দিকে তাকিয়ে বললাম, আমার বেডরুমটায় চাবি দেওয়া হয়নি, ইফ ইউ গ্র্যান্ট দ্য পারমিশন। অফিসারটি আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তারপর ঈষৎ মাথা নেড়ে বললেন, বেশ, যান, বাট জলদি আসবেন। আমি যতটা দ্রুত সম্ভব ভেতরে ঢুকলাম, তারপর ডাইনিং পেরিয়ে নিঃশব্দে বাড়ির পেছনের গেটটা খুললাম। ততোধিক নিঃশব্দে সেটা বন্ধ করে পিছনের ঝোপের জঙ্গল আর জলাশয় পেরিয়ে দৌড় দিলাম। আমি জানি পুলিশ এই পেছনের দরজাটার খবর জানে না, এবং তারা হয়তো ভাবতেও পারবে না আমি পালাবো। আমার জন্য হয়তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করবে, আর এইটুকুই আমার হাতের সময়। এই সময়ের মধ্যেই আমার যা করার করতে হবে। কিন্তু কি করব আমি? কাকে বলবো এই বিপদের কথা? একদিকে আনুবিসের করাল গ্রাস, আর একদিকে পুলিশের তারা। এই দুই যুগকাষ্টের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি। এখান থেকে বের হওয়ার উপায় কি? হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোনটা বের করে স্যারকে বিষয়টা সংক্ষেপে জানিয়ে একটা মেসেজ করলাম। তারপর ফোনটাকে পকেট থেকে রুমাল বের করে সেটা নিয়ে ভালোভাবে মুড়ে রাস্তার ধারের একটা বড় গাছের কোটরে রেখে দ্রুত পা বাড়ালাম। আমি জানি পুলিশ আমায় না পেয়ে ফোনের লোকেশন ট্র্যাক করবে, আর তাই এই ব্যবস্থা। এখন আমার হাতে আর একটু সময় বাড়বে, এর মধ্যে আমায় যা করার করতে হবে। বাকি পথটা পেরিয়ে আমি বড় রাস্তায় উঠলাম। চলন্ত একটা বাস দেখি প্রায় লাফ দিয়ে উঠলাম বাসের ভেতর। তারপর যতটা সম্ভব দ্রুত সবকিছু উপেক্ষা করে পৌঁছলাম শুভর হাউস বাড়িটার সামনে। আমি জানি পুলিশ এখানেও আসবে, কিন্তু তার আগে যতটুকু সময় পাওয়া যায় আমায় কাজটা মেটাতে হবে। কলিং বেলটা বাজতেই দরজা খুলে দিল প্রিয়া। ঘুঙরু কুঁচকে বলল, এ কি বিনুদা, তুমি এই সময়? আমি ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, হ্যাঁ, শুভর সাথে একটু দরকার আছে। ও কোথায়? প্রিয়া দরজাটা বন্ধ করতে করতে বেজার মুখে বলল, কোথায় আবার? যেখানে থাকার সেখানেই। মমিটা আসার পর থেকে তো ওই ঘরেই সারাদিন পড়ে আছে। আমি ঈষৎ হেসে শুভর ওই বিশেষ ঘরটার দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেলাম। দেখলাম শুভ এদিকে এগিয়ে আসছে। আমাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, কি রে, অফিস যাসনি? আমি মাথা নেড়ে বললাম, না, পুলিশের তাড়া খেয়ে এখানে এসেছি। প্রিয়া লাফিয়ে উঠল, পুলিশের তারা? মানে কেন? যে পাটোয়ারির কাছ থেকে মমিটা কেনা হয়েছে তিনি নাকি খুন হয়েছেন, তাই পুলিশ ভাবছে সে খুনের সাথে নাকি আমি যুক্ত। আমি দেখলাম আমার কথা শুনে শুভর চিবুকটা কঠিন হয়ে গেল। ঈষৎ গম্ভীর হয়ে বলল, বেশ, তুই তাহলে উপরে চিলেকোটার ঘরে কদিন থাক, এখন আমি দেখছি কি করা যায়। আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর ধীর পায়ে সিঁড়ি ধরে উঠতে লাগলাম উপরে। যেতে যেতে শুনতে পেলাম প্রিয়া যেন আঁতকে ওঠা গলায় বলছে, পাটোয়ারি সাহেব কি করে খুন হলো বলো তো? মানুষটা তো বেশ ভালো ছিল। তাহলে কে খুন? মানে আমি তো ঠিক বুঝতে পারছি না। প্রিয়া বলে চলল অনেক কিছুই, কিন্তু আমার মনের ভেতর এখন যে ঝড় চলছে তাতে এইসব কিছুই যেন আমার মাথায় ঢুকছে না। বুকের ভেতর কেউ যেন খলবল করে দৌড়ে চলেছে সারাক্ষণ। খুনের এই মিথ্যে অপরাধ কি আনুবিস নামক কোনো মৃত জগতের পাহারাদারের শাস্তি? ডায়েরির পাতায় রক্তের অক্ষরে, দুর্বোধ্য অক্ষরে এই সবই কি লেখা ছিল তাহলে? নাকি সেখানে আমার সাথে আমার মৃত্যুর ঘোষণাও ছিল? হাজার প্রশ্ন যেন জড়িয়ে যাচ্ছে আমার পায়ে। আমি ভারী একটা শরীর নিয়ে সিঁড়ি টপকে চিলেকোটার ঘরের দরজায় হাজির হলাম। একদলা কান্না যেন বুক ঠেলে উগড়ে এলো আমার। নিজের মনেই বললাম,
আর কি কোনোদিনও নিজের ঘরে ফেরা হবে না নাকি? চিলেকোঠা কিংবা জেলের গন্ধ কুঠুরি হবে আমার চিরদিনের বাসভূমি? হ্যাঁ, রাত অনেকটা গভীর হতেই আমি উঠে পড়লাম। চুপি চুপি নামলাম সিঁড়ি দিয়ে। আমি জানি আজ না হোক কাল পুলিশ এই বাড়িতেও হানা দেবে আমাকে ধরার জন্য, কিন্তু তার আগে একটা কৌতূহল যে আমাকে মেটাতেই হবে। ডাইনিংটা চুপিসারে পেরিয়ে গেলাম। একবার শুভ আর প্রিয়ার বেডরুমের সামনে থামলাম। স্থির চোখে দেখলাম দরজার তালা দিয়ে নীলচে আলো বের হয়ে আসছে। আমি যতটা সম্ভব নিঃশব্দে করিডোর ধরে হাজির হলাম প্রাসাদোপম বাড়ির একদম পশ্চিম প্রান্তের ঘরটার সামনে। এই সেই ঘর যেটাকে শুভ তার ঐতিহাসিক জিনিসের পরীক্ষাগার হিসেবে তুলে ধরেছে। এই সেই ঘর যেখানে রাখা আছে সেই অভিশপ্ত মমি, হয়তো যার প্রভাবে আমার জীবনটাই নরক হয়ে উঠছে। আমি বন্ধ দরজার ল্যাচটা ঘোরালাম। বুঝতে পারলাম লক করা আছে। দ্রুত নিঃশব্দে ফিরে এলাম ডাইনিংয়ে। আমি জানি না শুভ কোথায় রাখে ওই ঘরের চাবি। যদি নিজেদের বেডরুমে রাখে তাহলে আর কোনো উপায় নেই, আর যদি ডাইনিংয়ে কোথাও রাখে তাহলে আজকে এক্ষুনি ঢুকবো ওই ঘরটায়। তারপর যেমন করেই হোক ওই মমির কফিনটাকে নিয়ে স্যারের বাড়িতে হাজির হব। আমি জানি না ততটা সময় পুলিশ আমায় দেবে কিনা, কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে। শুভর একটা বিশেষ প্রতিপত্তি আছে, তাই হয়তো পুলিশ এ বাড়ি হানা দেওয়ার আগে বিশেষ প্রস্তুতি নিয়েই আসছে। সিলিং থেকে নেমে আসা আলোয় ডাইনিংয়ের দেওয়ালে দৃষ্টি ফেললাম আমি, কিন্তু কোথাও কোনো চাবি বা ওই জাতীয় কিছুই পেলাম না। হতাশ হয়ে চিলেকোঠায় ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখনই চোখ আটকে গেল ডাইনিং টেবিলে। হয়তো পড়ে আছে এক গোছা চাবি। ঈশ্বর হয়তো এক মুহূর্তের জন্য দয়া করতে চেয়েছে আমাকে, তাই শুভ ভুল করে ফেলে গেছে চাবিটা। আমি দ্রুত চাবিটা তুলে নিয়ে আরও দ্রুত পায়ে হাজির হলাম পরীক্ষাগারের দরজায়। ততোধিক দ্রুত হাতে খুললাম দরজাটা। চিবুক কঠিন করে ঢুকলাম ভিতরে। ঘরের ভিতরে অনুচ্চ কোনো আলো জ্বলছে। সেই আলোয় ঘরের ভেতর সাজানো জিনিসগুলো দেখলাম এক পলক। দুপাশে টেবিলে প্রত্নতাত্ত্বিক জিনিসে ঠাসা। আমি চকিত দৃষ্টি ফেলে মমির কফিনটাকে খুঁজতে চেষ্টা করলাম। দেখলাম একদম কোণের টেবিলে রাখা সেটা। কফিনটার পাশেও জ্বলছে মৃদু একটা আলো। টেবিলটা ছড়ানো নানা রকম যন্ত্রপাতি। আমি দ্রুত মমির কফিনটার কাছে এগিয়ে গেলাম। তারপর কাপড়ে জড়ানো মূর্তিটাকে স্থির দৃষ্টিতে দেখলাম একবার। এক মুহূর্তের জন্য আমার মনে হলো দুটো নীল চোখ যেন দেখা দিয়েই মিলিয়ে গেল। কেমন যেন একটা তরঙ্গ খেলে গেল আমার সারা শরীরে। মনে হলো এক অপরূপ সুন্দরী নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে আমার সামনেই, আর সে যেন টানছে আমায়। কিন্তু এখন কোনো কিছুকেই আমি মনে জায়গা দিতে চাই না, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম মমিটাকে। আবার মনে মনে বললাম, কই অস্বাভাবিক কিছুই তো নেই, সেই তো কাপড়ের স্তূপের বান্ডিল, কিন্তু এত বড় কফিনটাকে আমি কিভাবেই বা এখান থেকে চৌকিয়ে নিয়ে যাব? কিন্তু আমাকে যে বাড়তেই হবে, যেমন করেই হোক। আমার মন বলছে এই কফিনবন্দি মমিটাকে স্যারের কাছে নিয়ে যেতে পারলে অবশ্যই কোনো সমাধান সূত্র পাওয়া যাবে। হয়তো পাটোয়ারি সাহেবের মৃত্যুরই কোনো সূত্র জুড়ে আছে এটার সাথে। এখন আর কিছু ভাবার সময় নেই আমার। আমি দু হাত দিয়ে কফিনটাকে তুলতে যাব, ঠিক তখনই ঘাড়ের কাছে গরম একটা নিঃশ্বাস পড়ল। শরীরটা কেঁপে উঠল থরথর করে আমার। আমি দ্রুত ঘুরলাম, আর যাকে দেখলাম তাকে দেখব ভাবতেই পারিনি। আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে শুভ। চোখ জ্বলছে তার আগুনের মতো। ঘর ঘরে একটা গলায় বলল, কি ভেবেছিলি? হ্যাঁ, ওটা নিয়ে পালাবি? হ্যাঁ, আমি জানতাম তুই এমন কিছুই করতে এসেছিস, কারণ তুইও জানিস এই জিনিসকে জাগাতে পারলে জগৎ হাতের মুঠোয়। আমি প্রায় আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এই সময় তুই ওটা নিয়ে সটকে যাবি আর আমি আঙুল চুষবো? কি ভাবিস আমি এত বড় গাধা? তোর এখানে এসে পুলিশের নাটকটা আমি ধরতে পারিনি, তাই তো চাবিটা ডাইনিং টেবিলে রেখেছিলাম। আমি জানতাম তুই এটাই করবি। আবার ক্রূর হাসিতে ভরে গেল শুভর মুখটা। এ কোন শুভ? কি বলছি এসব? সারাদিন প্রত্নতাত্ত্বিক উপাদানে ডুবে থাকতো যে ছেলেটা, এ তো সে নয়। নাকি সে মগ্ন থাকার ভিতরেই ছিল আসল মৈনাক লুকিয়ে? আমি কাতর স্বরে বললাম, শোন ভাই, তুই যা ভাবছিস তা নয়। আমি 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 তোকে সব বুঝিয়ে বলছি। আমি আর কিছু বলার আগেই শুভ চিৎকার করে উঠল, মিথ্যেবাদী! কি ভেবেছিস আমি তোর আর প্রিয়ার ষড়যন্ত্রটা ধরতে পারিনি? কি বলছিস এসব? গলাটা শুনে আমি চমকে সেদিকে তাকালাম। দেখলাম প্রিয়া এসে দাঁড়িয়েছে দরজাটার কাছে।
আমি যেন এই সব কিছুতেই হতভম্ব হয়ে গেছি। শুভ চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মমিটা যেদিকে রাখা আছে সেদিকের অন্ধকার কোণ থেকে ভেসে এলো একটা জান্তব কণ্ঠস্বর। সেই শব্দ যেন কাঁপিয়ে দিল ঘরের ভেতরটা। আমি চৌকিতে সেদিকে তাকালাম, আর তাকাতেই চমকে উঠলাম। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই আনুবিস নামক মৃতের জগতের অধিকর্তা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখ থেকে বের হয়ে আসছে জান্তব শব্দটা। একটু পরেই সে বেশ কয়েক পা এগিয়ে এসে হাতে ধরা দণ্ডটা প্রবল আক্রোশে ঠুকল মেঝেতে। দণ্ডের এক পালক ঘরের বাতাসে একটু ভেসে আছড়ে পড়ল শুভর পায়ের কাছে। আর কিছু বোঝার আগেই মৃতের জগতের দেবতা তার হাতের ধরা দণ্ডটা দিয়ে সজোরে আঘাত করল শুভর মাথায়। ফিনকি দিয়ে রক্ত বের হলো সেখান থেকে। শুভর শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। যন্ত্রণার একটা তীব্র আর্তনাদে ভরে গেল ঘর। কিন্তু তখনও বুঝিনি এর থেকেও ভয়ঙ্কর কোনো দৃশ্য অপেক্ষা করছে আমার জন্য। শুভ নিজের শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে তুলল, তারপর পাশে টেবিল থেকে ভারী ধাতব কিছু একটা নিয়ে সজোরে নিক্ষেপ করলো আনুবিসের দিকে। সেটা আনুবিসের দণ্ডটায় লেগে ছিটকে গিয়ে পড়ল কফিনটায়, আর কফিনের কাঁচ টুকরো টুকরো হয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। আনুবিস এবার এক ভয়ঙ্কর হিংস্র দৃষ্টি নিয়ে ভাঙা কাচের টুকরোগুলোকে দেখল, তারপর আরো হিংস্র রূপে এগিয়ে গিয়ে তার নখরযুক্ত হাত দিয়ে এক খামচে তুলে নিল শুভর মুখের চামড়া। তীব্র এক আর্তনাদ বের হয়ে এলো শুভর মুখ থেকে। মেঝেতে ভারী দণ্ডটা ঠোকার ভয়ঙ্কর শব্দ হচ্ছে, কেঁপে উঠছে যেন ঘরটা। রত্নতাত্ত্বিক উপাদানগুলো ঝনঝন শব্দ করে কাঁপছে, মনে হচ্ছে সেগুলো যেন পড়ে যাবে এক্ষুনি। শুভ এই অবস্থাতেই আবারও আঘাত করতে চাইল হিংস্র রূপধারী আনুবিসকে, কিন্তু তার আগে আনুবিস মুখে হিংস্র গর্জন করে চালিয়ে দিল দণ্ডটা শুভর বুক লক্ষ্য করে। রক্ত ছলকে পড়ল মেঝেতে। হঠাৎই অন্ধকারে ঢেকে গেল ঘরের ভিতর। আমিও ভয়ে চোখ বুজে ফেললাম, আর চোখ বুজেও শুনতে পেলাম ভয়ঙ্কর হিংস্র একটা জান্তব শব্দ। একটু একটু করে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ঘরের কোণার অন্ধকারে। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। মুখে আলো পড়তে চমকে চোখ খুললাম। দেখলাম প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে, তার হাতে ধরা মোবাইলের আলো পড়ছে আমার মুখের ওপর। আমি যেদিক থেকে আনুবিস নামক ওই ভয়ঙ্কর দেবতা এসেছিল সেদিকটায় দেখলাম কাঁপা চোখে। সেখানে এখন শুধু চাপ চাপ অন্ধকার। প্রিয়া আমার কাঁধটা ধরে নাড়া দিল। বিনুদা এক্ষুনি ঘর ছাড়তে হবে, এক্ষুনি। আমি বোকার মতো জিজ্ঞেস করলাম, শুভ কোথায়? প্রিয়া মেঝের দিকে নির্দেশ করলো আঙুল দিয়ে। শুভর রক্তে ভেজা শরীরটা দেখে আমি ঝাঁকুনি খেয়ে গেলাম। হৃৎপিণ্ড যেন গলায় এসে আটকে গেল আমার। কেউ নির্দয়ভাবে ছাড়িয়ে নিয়েছে শুভর গায়ের চামড়া। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। আমার হাত পা অবশ হয়ে এলো ভয়। কি করব না করব যেন বুঝতে পারলাম না। প্রিয়া আমার হাতটা ধরে টান দিল। চলো বিনুদার, দেরি করো না। আমি দৌড়ে দুপা গিয়েও থেমে গেলাম। প্রিয়া বিরক্ত হয়ে বলল, কি হলো আবার? থামলে কেন তুমি? আমি মমিটাকে এখান থেকে নিয়ে যাব। আমি দৃঢ় স্বরে বললাম। মানে? প্রিয়ার চোখে বিরক্তি স্পষ্ট, কিন্তু আমি বদ্ধপরিকর। ওটা না নিয়ে আমি কিছুতেই যাব না। আমি ওটা পুনরীক্ষক স্যারের কাছে নিয়ে যাব। অনেক কিছু জানতে হবে আমায়, প্রমাণ করতে হবে আমি খুন করিনি। প্রিয়া আমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর মৃদু স্বরে বলল, বেশ, তাই চলো, ওটাকে নিয়েই চলো। ভাঙা গাছগুলোকে সযত্নে টপকে মমিটাকে দুহাতে কাঁধে ফেলে প্রায় দৌড়ে বাইরে এলাম। প্রিয়াও দৌড়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করলো। আমি মমিটাকে গাড়ির ডিকিতে রেখে গাড়িতে গিয়ে উঠলাম। প্রিয়া গাড়িটা স্টার্ট দিতে গিয়েও থেমে বলল, আমি একবার আসছি। বলেই প্রায় ঝড়ের বেগে বাড়িটার ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমি বেশ কয়েকটা মুহূর্ত পাথর হয়ে বসে রইলাম। প্রিয়া আবারও ঝড়ের মতো বের হয়ে এলো। তারপর গাড়িতে উঠে দ্রুত হাতে স্টার্ট দিল গাড়িটা একটা ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করলো। আর ঠিক তখনই প্রচণ্ড বিস্ফোরণে চমকে উঠলাম আমি। ঝাঁকুনি খেয়ে পিছনে তাকালাম, দেখলাম দাউ দাউ করে জ্বলছে বাড়ির একটা অংশ। আর কিছু বোঝার আগেই গাড়িটা ঝড়ের বেগে এগিয়ে গেল। রাস্তায় প্রায় শুনশান একটা জায়গায় গিয়ে থামলো গাড়িটা। আমি এখনো বুঝতে পারছি না ঘরের ভেতর বিস্ফোরণ কি করে হলো, কিন্তু প্রিয়াকে জিজ্ঞেস করার আগেই প্রিয়া ঘাড় ঘুরিয়ে বলল, এই মমিটাকে কি করবে? আমি যেন একটা ঘড়ি ডুবে গিয়েছিলাম। প্রিয়ার কথায় চমকে তাই মৃদু স্বরে বললাম যে আমি ওটা স্যারের ল্যাবে নিয়ে যাব। প্রিয়া আবারও যেন কিছু একটা ভাবল, তারপর গাড়িটা স্টার্ট দিল।
কিন্তু স্যারের বাড়ির গদির মুখটা এসেই সজোরে গাড়ির ব্রেক কষল প্রিয়া। আমি কিছুটা অবাক হয়ে বললাম, এই কি হলো? প্রিয়া ফিসফিস করে বলল, সামনে তাকিয়ে দেখো। আমি কাঁপা কাঁপা চোখের সামনে তাকালাম। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানটাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম আমার মোবাইল থেকে পাঠানো শেষ মেসেজটার সূত্র ধরে পুলিশ এখানেই এসে হাজির হয়েছে। চাপা স্বরে বললাম, এখন উপায়? ফিরে যেতে হবে। বলেই প্রিয়া গাড়িটা ব্যাক গিয়ারে দিল, তারপর চলতে শুরু করলো উল্টো দিকে। আমি কিছু বুঝতে পারছি না প্রিয়া কোথায় চলেছে, তাই একটু পরে মৃদুর স্বরে জিজ্ঞেস করলাম, কোথায় যাবে এখন? প্রিয়া মুখ না ঘুরিয়েই বলল, আগেই মমিটাকে জঙ্গলের ভিতরে ঠিকানা লাগাতে হবে, তারপর সবকিছু। আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, তার আগেই প্রিয়া সজোরে গাড়িটা ব্রেক কষলো আবার। আমি কিছুটা হুমড়ি খেয়ে এগিয়ে গেলাম, নিজেকে সামলে নিয়ে তাকালাম সামনের দিকে। আর তখনই চোখে পড়ল আবছায়া আলোয় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা হিংস্র মূর্তিটাকে। আনুবিস, মৃতের জগতের পাহারাদার দণ্ড উঁচিয়ে দাঁড়িয়ে। প্রিয়া গাড়ির মুখটা ঘুরিয়ে দিতে গেল, আর ঠিক তখনই আনুবিসের হাতে ধরা দণ্ড তীর বেগে এসে আছড়ে পড়ল গাড়িটার কাছে। কাঁচের বেশ কিছু ভাঙা টুকরো তীরের ফলার মতো এসে গেঁথে গেল প্রিয়ার গালের ঠোঁটে, কপালে। দু একটা এসে গাঁথল আমার গালেও। রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো সেখান থেকে। আনুবিস আগুনের মতো দৃষ্টি নিয়ে মুখে জান্তব শব্দ তুলে ছুটে এলো গাড়িটার দিকে, আর প্রিয়াও সজোরে ঘুরিয়ে দিল গাড়ির মুখটা। গাড়িটা মূল রাস্তা থেকে নেমে ঝোপ টোপকেই ঝড়ের বেগে ঢুকে গেল জঙ্গলের ভেতর। জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে থামলো গাড়িটা। আমার দমটা যেন এতক্ষণ গলায় আটকে ছিল। গাড়িটা থামতে সেটা একটা শ্বাস হয়ে বের হয়ে এলো। প্রিয়া একবার গাড়ি থেকে মুখ বাড়িয়ে পিছনে তাকালো, নিশ্চিত হতে চাইলেও কোনো কিছু তাড়া করছে কিনা। নিশ্চিত হওয়ার পর ধীর পায়ে গাড়ি থেকে নামলো প্রিয়া। আমিও নামলাম গাড়ি থেকে। গাড়ির মৃদু আলোয় আমি সামনের জঙ্গলটাকে দেখলাম। অন্ধকার যেন এখানে বেশ ঘোলাটে। প্রিয়া একবার চারিদিকটা দেখে নিল, তারপর মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, বিনুদা, তুমি বড় কোনো গাছের ডাল খুঁজে পাও কিনা দেখো, মাটি খুঁড়তে হবে। আমি সব মাথা নেড়ে গাড়ির আলোয় খুঁজতে চাইলাম তেমন কোনো ডাল পাওয়া যায় কিনা। বেশ কিছুটা খোঁজাখুঁজির পর একটা শক্ত মতো ডাল পেলাম আমি। দ্রুত সেটা হাতে তুলে ফিরে এসে দেখি প্রিয়া একটা মাঝারি সাইজের গাছের ডাল নিয়ে ইতিমধ্যেই মাটি খুঁড়তে শুরু করেছে। আমি যেতেই তাড়া দিল, বিনুদা, চটপট হাত লাগাও, তাড়াতাড়ি করতে হবে। আমি গাছের ডালের সঞ্চারও প্রান্তটা দিয়ে গায়ের সমস্ত শক্তি উজাড় করে খুঁড়তে লাগলাম মাটি। বেশ কিছুক্ষণের চেষ্টায় একটা কবরের মতো জায়গা তৈরি হলো। প্রিয়া দ্রুত হাতে খুলল গাড়ির ডিকিটা, তারপর দুজনে মিলে মমিটাকে ধরে শুইয়ে দিলাম কবরের ভিতরে। প্রিয়া মাটি দিয়ে কবরটা চাপা দিতে দিতে বলল, জানো বিনুদা, আমি না কখনো চাইনি মমিটা শুভ কিনুক। বারণ করেছিলাম ওকে, কিন্তু শোনেনি। তখন ভেবেছিলাম ওর তো প্রাচীন জিনিসের খুব নেশা, তাই বেশি জোর করিনি। কিন্তু একদিন ওর ল্যাবে চুপি চুপি গিয়ে জানতে পারি ওর আসল অভিসন্ধিটাকে। মমিটায় প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে, যাতে সে মমিটাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবে। একটা না বলেই হাঁপাতে লাগলো প্রিয়া। তারপর একটু দম নিয়ে বলল, আমি কিছুতেই এটা হতে দিতে চাইনি। ভেবেছিলাম কোনোদিন সুযোগ পেলে মমিটাকে ওখান থেকে নিয়ে, তাই তো এটাকে এখানে কবর দিতে চাইছি। প্রিয়া বলে চলল অনেক কিছুই, কিন্তু সেসব যেন আমার কানে পৌঁছবার আগেই বাতাসে মিলিয়ে গেল। আমার চোখের সামনে তখন ভেসে উঠল পরীক্ষাগারের অন্ধকার কোণ থেকে বের হয়ে আসা আনুবিসের ভয়ঙ্কর মূর্তি। এখন আমি বুঝতে পারছি কেন বাড়ির একটা বিশেষ কোণে ওভাবে বিস্ফোরণ ঘটেছিল। প্রিয়া দারুণভাবে চেয়েছিল আনুবিস সহ সবকিছুকে ধ্বংস করতে। আমি মনে মনে মেয়েটিকে শ্রদ্ধা জানালাম। এখন আর মনে কোনো সন্দেহ নেই, মমিটাকে স্যারের ল্যাবে নিয়ে যাওয়ার দরকারও বিশেষ নেই। তাই বেশ খানিকটা উদ্যম নিয়ে মাটি দিতে লাগলাম কবরটাতে। বেশ কিছুক্ষণের চেষ্টায় কবরটাতে মাটি দেওয়া শেষ হলো। একটু পরেই পাখির কিচিরমিচির শব্দে মুখ তুলে তাকালাম। বুঝলাম ভোর হচ্ছে। বুকের মধ্যে জমাট হয়ে থাকা ভয়টা যেন বেশ কিছুটা হালকা হলো। কেন জানি না মনে হলো দিনের আলো ফুটলে মৃত জগতের ওই ভয়ঙ্কর দেবতা নিশ্চয়ই আর আসবে না। আর তাড়া করে মাটি দেওয়া শেষ হলে প্রিয়া আর আমি উঠে পড়লাম।
প্রিয়া গাড়িটায় ঠেস দিয়ে বলল, মিনুদা, তুমি এখানেই অপেক্ষা করো, আমি বাইরের পরিস্থিতি বুঝে সুযোগ মতো তোমায় নিয়ে যাচ্ছি। দুজনে একসাথে গেলেই বিপদ বাড়বে, বুঝলে? বলে আমায় কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া চলে গেল গাড়িটা নিয়ে। আমি প্রিয়ার মনের অবস্থাটা দারুণভাবে বুঝতে পারছি। সে যত দ্রুত সম্ভব ঝামেলার সমাপ্তি ঘটাতে চাইছে। আমি জানি প্রিয়া যা বুদ্ধিমতী, সে খুব দ্রুতই এটার সমাধান করতে পারবে। আমার পরিপূর্ণ বিশ্বাস আছে প্রিয়ার উপর। তাছাড়া এটা তো এখনো স্পষ্ট, প্রিয়াও মনে প্রাণে চাইছে এই মমিটার অভিশাপ থেকে মুক্ত হতে। তাই এই ব্যাপারে যা চাইছে সেটাতে আমাকেও সাহায্য করতে হবে, যত কষ্টই হোক। আমি তাই চিবুক কঠিন করে এগিয়ে গেলাম। ঠেস দিয়ে বসলাম একটা গাছের গুঁড়িতে। মনে মনে ভাবতে শুরু করলাম ঠিক কোন পথে এগিয়ে গেলে পারবো এসবের সমাধান করতে, কিভাবে পুলিশের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব। হাজারো চিন্তা খলবল করে বয়ে চলল মনের ভেতর। অবসন্ন শরীরটা একটু একটু করে শিথিল হয়ে এলো আমার। হাজারো মাকড়সা জাল বুনতে শুরু করলো কালো পর্দায়। আর একটু পরেই চোখে আঠা লেগে গেল আমার। অপরূপ সুন্দর এক নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে এলো আমার দিকে। আমি অবাক হয়ে দেখলাম তাকে। দুটো নীল পদ্মের মতো চোখ আমার মুখে নিবদ্ধ। পরীর মতো মেয়েটা যেন নীল চোখ দিয়ে টানছে আমায় তার দিকে। আমি পালকের মতো হালকা শরীরটা নিয়ে উঠে যেতে গেলাম। আর ঠিক তখনই একটা আবছায়া নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে এলো আমার দিকে। নারী মূর্তিটা যে কি স্পষ্ট বোঝা না গেলেও তার চোখ দুটো জ্বলছে, তবে এ চোখের দৃষ্টি মোহময় নীল নয়, এ চোখে যেন আগুনের গোলা। নারী মূর্তির হাতে ধরা বন্দুকের নল এগিয়ে আসছে ধীর গতিতে আমাকে লক্ষ্য করে। হঠাৎই গর্জে উঠল বন্দুকটা, আর গুলিটা তীর বেগে এসে লাফিয়ে উঠলাম আমি। বাপরে, কি ভয়ানক স্বপ্ন! চোখ খুলে উপরের দিকে তাকালাম। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে আমার চোখে মুখে। কতক্ষণ যেভাবে ঘুমিয়ে আছি আমি নিজেও বুঝতে পারছি না। এই গভীর জঙ্গলে প্রহর বোঝার কোনো উপায় নেই। খিদেই কুকড়ে যাচ্ছি আমি। প্রিয়া এখনো ফেরেনি। আর কিছুক্ষণ অপেক্ষা করলাম যদি প্রিয়া ফিরে আসে, কিন্তু বেশ খানিকটা সময় কেটে গেলেও প্রিয়া ফিরে এলো না। আমার বুকের ভিতর চিন্তার ঝড় বইতে শুরু করলো। প্রিয়া কি কোনো বিপদে পড়লো তাহলে, নাকি পুলিশ তাকেও অ্যারেস্ট করলো? শেষ আশাটাও নিভে গেল। তবে কি করবো এখন আমি? ধরা দেবো পুলিশের কাছে? অনেক হয়েছে লুকোচুপি, আর নয়, থানাতেই যাব, সব বলবো যা ঘটেছে, তারপর যা হয় হবে। কিন্তু তার আগে একবার স্যারের কাছে যাব, সব কিছু জানাবো তাকে। স্যারের উপর মহলে চেনা জানা নিশ্চিত এ ব্যাপারে সাহায্য করবে আমাকে। প্রিয়াকেও বিপদ থেকে উদ্ধারের একটা চেষ্টা করতেই হবে। যদি সে সত্যি কোনো বিপদে পড়ে তার জন্য তো আমি কিছুটা হলেও দায়ী। একরাশ ক্লান্তি আর এক পেট খিদে নিয়ে আমি জঙ্গলের বাইরে বের হলাম। গনগনে আগুনের রাস্তাটা পেরিয়ে বেশ কয়েক ধাপ লুকোচুপি খেলে যখন পুনরুক্ষ স্যারের বাড়ি পৌঁছলাম, তখন রোদ বিকেলের দিকে ঢলতে শুরু করেছে। ক্লান্তিতে হয়তো খিদের অনুভূতিটাও মিলিয়ে গেছে এখন। গলির মুখটা এসে থামলাম একবার। চকিতে একবার চারপাশটা দেখে দ্রুত হাজির হলাম বাড়ির গেটে। গেটটা খুলতে গিয়েও থেমে গেলাম আমি। কেমন একটা তেল পোড়া গন্ধ নাকে এসে রাখলো আমার। কিসের গন্ধ? নাকি খালি পেট বলে এরকম অনুভূতি হচ্ছে? নিজের মনেই মাথা নেড়ে গেটটা খুলে দ্রুত পায়ে লনটা পেরিয়ে কলিং বেলে চাপ দিলাম। বেশ কয়েকবার বেলটা বেজে যাওয়ার পরও খুলল না গেটটা। ব্যাপারটা কি হলো? স্যার কি বাড়িতে নেই, নাকি থানায় কোনো জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে স্যার কেউ? নিজের উপর ভীষণ রাগ হতে লাগলো আমার। আর কত মানুষ কি বিপদে পড়তে হবে আমার জন্য? এখন একটাই পথ খোলা আছে, পুলিশের কাছে যত দ্রুত সম্ভব সারেন্ডার করা। আমি ফেরার জন্য ঘুরতে গেলাম, আর তখনই চোখ আটকে গেল গেটের সামনে পড়ে থাকা কয়েক ফোঁটা লাল টকটকে রক্তের বিন্দুতে। বুকের ভেতরটা আমার ঢিপ ঢিপ করে উঠল। কিসের রক্ত এটা? সজোরে ঠেলা দিলাম দরজাটায়। খুট করে একটা শব্দ করে খুলে গেল দরজাটা। তার মানে দরজাটা খোলাই ছিল। উত্তেজনায় ভয়ে বুকের ভিতর হৃৎপিণ্ডটা কাটা মাছের মতো লাফাতে শুরু করলো। আমি ডাইনিং পেরিয়ে করিডোর ধরে প্রায় দৌড়ে স্যারের ল্যাবের সামনে গিয়ে হাজির হলাম। একবার মনে হলো স্যারও কি আনুবিস নামক ওই ভয়ঙ্কর দেবতার কবলে পড়েছে। হাত পা যেন ভয় আমার সিঁড়িয়ে যেতে লাগলো। তবুও চিবুক কঠিন করে ল্যাবের দরজাটায় ঠেলা দিলাম। দরজাটা খুলতে আমি ল্যাবের মেঝেতে পা রাখলাম দ্রুত। আর সেই সার সার প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো সাজানো, সবই তো ঠিক আছে। তাহলে আমি চাপা স্বরে ডাক দিলাম,
স্যার স্যার উত্তর এলো না। স্যার যে থানায় যায়নি তা তো এখন স্পষ্ট। আমি আরো কয়েক পা এগিয়ে আবারও ডাক দিলাম, স্যার স্যার। ঠিক তখনই একটা বড় মূর্তির পেছন থেকে ক্ষীণ আর্তনাদটা ভেসে এলো। আমি দৌড়ে মূর্তিটার পেছনে গেলাম, আর যা দেখলাম তাতে আমার ভয় গোটা শরীরটা কেঁপে উঠল। মূর্তিটার ঠিক পেছনের মেঝেতেই পড়ে আছে পুণ্ডরীক্ষ স্যার। রক্তের স্রোত বয়ে যাচ্ছে মেঝে ধরে। মাথাটা কেউ ভারী কিছু দিয়ে থেঁতলে দিয়েছে ভয়ঙ্করভাবে। আমি চিৎকার করে উঠলাম, স্যার স্যার কি হয়েছে আপনার? হ্যাঁ, কিভাবে কিভাবে হলো এমন? স্যারকে কোলে তুলে একটা ফাঁকা টেবিলে শুয়ে দিলাম। জলের বোতল দেখতে পেয়ে দ্রুত সেটা নিয়ে আলতো হাতে ঢেলে দিলাম জল স্যারের মুখে। বেশ কিছুটা জল মাথার ক্ষতটাতেও দিলাম। স্যার আলতো করে চোখ খুলল একটু। আমি বুঝতে পারছি না স্যারকে কে এভাবে আঘাত করতে পারে। ওই ভয়ঙ্কর মৃতের জগতের দেবতা আনুবিস কি? আমি চকিত দৃষ্টিতে দেখতে চাইলাম কোনো পালক পড়ে আছে কিনা, কিন্তু সার সার প্রত্নতাত্ত্বিক জিনিসের মাঝে তেমন কিছুই দেখতে পেলাম না। একটু পরে স্যার মুখে ক্ষীণ আওয়াজ করে উঠে বসতে চাইলেন। আমি দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরলাম। তিনি মুখে যন্ত্রণার একটা আওয়াজ করে উঠে বসলেন। মৃদু চোখে তাকালেন আমার দিকে। আমি উদ্বিগ্ন হয়ে আবারও জিজ্ঞেস করলাম, স্যার কিভাবে হলো এসব? স্যার জড়ানো গলায় বলল, বলে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু শব্দটা যেন স্যারের গলাতেই আটকে গেল। আর স্যারের মাথাটা ঢলে পড়ল আমার বুকে। সাথে সাথে আমার বুকে যেন কেউ দরাম করে হাতুড়ি পেটালো। আমি স্যারের সংজ্ঞাহীন দেহটা আবারও টেবিলে শুয়ে দিলাম। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজতে চাইলাম স্যারের ফোনটা কোথাও আছে কিনা। আমি দৌড়ে মূর্তির পিছনটায় গেলাম। দেখলাম সেখানে মেঝেতে পড়ে আছে ফোনটা। জটিতে তুলে নিয়ে চরম ভয়, কষ্ট আর উদ্বিগ্নতা নিয়ে ফোন করলাম থানায়। হ্যালো হ্যালো, আমি সুবিনয় সেন বলছি। হ্যাঁ হ্যাঁ, সেই সুবিনয় যাকে আপনারা খুঁজছেন, আমি এই মুহূর্তে আছি। বিশদে জানিয়ে ফোনটা কেটে দিলাম আমি। তারপর ভারী একটা শরীর নিয়ে মেঝের খালি চেয়ারটায় বসালাম। অপেক্ষা করতে লাগলাম পুলিশের আসার জন্য। পুলিশ এলে স্যারের চিকিৎসার ব্যবস্থা করব। তারপর আশ্রয় নেব কোনো গারদের অন্ধকার কোণে। আর পারছি না আমি। যদি বিনা অপরাধেই এই শাস্তি পেতেই হয়, তাই মাথা পেতে নেব। তবু এই মানুষগুলো রক্ষা পাক। চোখের কোণে জলের বিন্দুটা বড় হতে লাগলো। আমার জন্যই একজন স্যার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমার জন্যই প্রিয়া। চকিতে চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি। স্যার পি পি বলে কার কথা বলছিল? মনে পড়ে গেল স্যারের ঘরে ঢোকার আগে আমি পোড়া তেলের গন্ধ পেয়েছিলাম। তার মানে ধোকা, চরম ধোকা। স্যারের ফোনটা একটা টেক্সট লিখে স্যারের সংজ্ঞাহীন দেহটার পাশে নামিয়ে রাখলাম। শেষ একবার ভারী দৃষ্টি নিয়ে স্যারকে দেখলাম। অস্ফুটে বললাম, স্যার ক্ষমা করবেন, আমায় এক্ষুনি যেতে হবে। দৌড়ে বের হলাম আমি জানি এখন আমায় কি করতে হবে, কোথায় যেতে হবে। বুঝে নিয়েছি কোন খেলা চলছে আমাকে ঘিরে। স্যারের বাড়ির সামনের গলিটা পেরিয়ে থামলাম একবার। তখনই শুনতে পেলাম পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। অজান্তেই ঠোঁটের কোণে খেলে গেল একটা হাসি। আমি উল্টো দিকের রাস্তা ধরে দৌড়তে শুরু করলাম। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে হবে আমাকে, না হলে বিপদ আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। জঙ্গলের মুখটা এসে থামলাম একটু। প্রচণ্ড হাঁপাচ্ছি আমি, পা যেন জড়িয়ে যাচ্ছে আমার। আমি সন্ধে নামা জঙ্গলটাকে দেখলাম মৃদু চোখে একবার। তারপর ফুরিয়ে আসা শরীরটা নিয়ে ঢুকলাম জঙ্গলটার ভিতরে। আমি নিজে আদেও জানি না সেই জায়গাটায় পৌঁছতে পারবো কিনা, কিন্তু আমাকে যে পৌঁছতেই হবে। হ্যাঁ, আমি অন্ধকারে ঢাকা জঙ্গলে উদ্ভ্রান্তের মতো ঘুরলাম বেশ খানিকটা সময়, কিন্তু ঘোড়াই সার। এই জঙ্গলের ঠিক কোথায় সেই জায়গা বোঝার আর কোনো উপায় নেই। চরম হতাশায় শরীর কুকড়ে এলো আমার। ক্লান্ত শরীরটা নিয়ে একটু গেঁথে বসে পড়লাম আমি। মুখ দিয়ে চরম হতাশার আর যন্ত্রণার একটা আর্তনাদ বের হয়ে এলো। বুক চাপড়ে চিৎকার করে উঠলাম। ভীষণ এক ক্ষোভ কান্না হয়ে উগড়ে এলো বুক ঠেলে। শরীরটা লুটিয়ে পড়তে চাইল, আর ঠিক তখনই অন্ধকার চিরে আলোর একটা সরু রেখা আমার চোখে আছড়ে পড়ল। আমি শরীরের অবশিষ্ট শক্তিটুকু নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। বেশ কিছুটা যেতেই আলো ছায়ায় ঘেরা জায়গাটাকে, গাড়িটাকে দেখতে পেলাম আমি। আর তখনই কানে এলো মাটি খড়ার আওয়াজটা। চকিতে তাকিয়ে দেখলাম উল্টো দিকে মুখ করে এসে দ্রুত হাতে খড়ে চলছে মাটি। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। তারা একদম কাছে গিয়ে তীক্ষ্ণ স্বরে বললাম, তাহলে প্রিয়া এত সবকিছুই অভিনয় ছিল? আমার কথাটা প্রিয়া মাটি খোঁড়া থামিয়ে ছুটিতে ঘুরে দাঁড়ালো। প্রিয়া আমায় যে এখন এখানে দেখবে হয়তো আশা করেনি, তাই একটু থতমত খেয়ে গেল প্রিয়া। কিন্তু একটু পরেই দেখলাম তার চোখ দুটো দপ করে জ্বলে উঠল।
গড়গড়ে একটা গলায় বলল, তুমি তাহলে ভাত কেটে বের হয়ে এলে? আমি তো ভেবেছিলাম এতক্ষণ পুলিশের হাতে ধরা পড়ে গেছো। ধরা যে পড়িনি তা তো দেখতেই পাচ্ছ। তুমি যে এত বড় একটা শয়তান আমি ভাবতে পারিনি। শুভকে তুমি মৃত্যুর কোলে ঠেলে দিলে, স্যারকেও মারতে চেয়েছ। রাগ ক্ষোভ যেন আমার গলা দিয়ে উগড়ে এলো। নিজেকে একটু সামলে বললাম, তুমি তুমি কি করতে চাও এই মমিটা নিয়ে? বলো বলো। আমার কথা শুনে প্রিয়া সশব্দে হেসে উঠল। এখনো বোঝনি? তাহলে শোনো, বলে হাতে ধরা গাছের ডালটা ফেলে আমার দিকে কিছুটা এগিয়ে এলো। শুভ মমিটা নিয়ে কি করতে চলেছে তা আমি এটা কেনার পরই বুঝতে পারি। পুণ্ডরীক্ষ স্যারের কাছে আমি অনেক দিন কাজ করেছি, তাই এই মমিতে প্রাণ প্রতিষ্ঠা করলে কি হতে পারে তা আমার কাছে স্পষ্ট ছিল। আমি যেন বোকার মতো হা হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রিয়া এবার পাগলের মতো হেসে উঠল। এই মমিটা পাটোয়ারি আমাদের কিছুতেই বিক্রি করতে রাজি হয়নি, কিন্তু আমিও জানতাম এটা আমি নেবই। আমি তাই শুভকে কাজে লাগিয়েছিলাম এটা কেনার জন্য। অবশ্য তখন ভেবেছিলাম আমি এটা কাজে লাগাবো, কিন্তু শুভ নিজেই আমার আগে সে কাজটা অনেকটা এগিয়ে রাখে। পাটোয়ারি বিক্রি করতে না চাইলে তাকে আমি খুন করি। শুভ আমাকে সাহায্য করেছে এ ব্যাপারে। বিনোদা, তুমি না এলেও 2-1 দিনের মধ্যে আমি ঠিক শুভকে সরিয়ে দিতাম। যাই হোক, তুমি আর ওই আনুবিস আমার কাছে অনেক হেল্প করেছো, এর জন্য তো একটা থ্যাঙ্কস তোমার অবশ্যই প্রাপ্য। আমি প্রায় পাথর হয়ে প্রিয়াকে দেখে যাচ্ছি। এ কোন প্রিয়া? এই মুহূর্তে আমার মনে হয়েছে এই প্রিয়া নয়, প্রিয়ার নামধারী কোনো ডাকিনি। প্রিয়া ছোট্ট একটা হাসি ঠোঁটের কোণে তুলে বলল, তুমি সত্যি খুব বোকা বিনুদা। আমি ভেবেছিলাম শুভর মৃত্যুটাও তোমার দিকে ঘুরিয়ে দেবো, কিন্তু মমিটাকে তুমি সেখান থেকে বের করে এনে আমাকে ঝামেলায় ফেললে, তাই তো আগুন লাগাতে হলো আমাকে। হ্যাঁ, তখন থেকেই পরিকল্পনা করতে শুরু করি এই জঙ্গলে তোমাকে কায়দা করে এনে মমিটাকে মাটির তলায় রাখবো কিছুক্ষণের জন্য। তারপর পুলিশ তুমি অ্যারেস্ট করলেই আমি আমার কাজ শুরু করব। আর তুমি তুমি আমি সহজে বিশ্বাস করে সেটাই করলে যা আমি তোমাকে করতে চেয়েছিলাম। আমাকে বোকা বানালেও মৃতের জগতের অধিকর্তাই মমির পাহারাদার আনুবিসকে কিভাবে বোকা বানাবে? আবারও শব্দ করে একটা পৈশাচিক হাসি দিল প্রিয়া। আর যদিও আনুবিস বেঁচে থাকে, সে কিছু করার আগেই আমি মমিটাকে স্যারের ল্যাবে নিয়ে গিয়ে জাগ্রত করব। আর সেটা পারলে আনুবিস নামক এই শেয়াল দেবতাও আমার বশীভূত হবে। তাই তো স্যারকে না মেরে ওভাবে রেখে এসেছি, কারণ এই ব্যাপারে তার হেল্প আমার দরকার। যাই হোক, আমি আর এখন কোনো সময় নষ্ট করতে চাই না। তুমি এখান থেকে যাও, আমাকে আমার কাজটা করতে দাও। যাও। বলেই প্রিয়া গাছের ডালটা নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। আমি কিছুতেই প্রিয়াকে এই কাজ করতে দেব না, তাই প্রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু তার আগেই সে তার হাতে ধরা ডালটা নিয়ে সজোরে আঘাত করলো আমার মাথায়। রক্ত বের হয়ে এলো সেখান থেকে। প্রিয়ার নাক দিয়ে যেন আগুনের একটা হলকা বেরিয়ে এলো। যে আমার কাছে বাধা দেবে না তাদের সব কটাকে শেষ করে দেবো। আর এই মমিটাকে আমি এক্ষুনি। প্রিয়ার কথা শেষ হওয়ার আগেই আলো ছায়ায় ভাসতে ভাসতে একটা পালক উড়ে এসে পড়ল প্রিয়ার পায়ের কাছে। প্রিয়া চমকে পিছিয়ে গেল কিছুটা। আমিও লাফ দিয়ে উঠে পড়লাম। আর ঠিক তখনই দেখলাম প্রিয়ার উল্টো দিকে দাঁড়িয়ে আছে মৃতের জগতের অধিকর্তা আনুবিস। চোখ তার ভাটার আগুনের মতো জ্বলছে। প্রচণ্ড এক জান্তব শব্দে কেঁপে উঠল জঙ্গলটা। প্রিয়াও চমকে তাকিয়েছে সেদিকে। তার মুখ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এতক্ষণের দৃঢ়তা এই মুহূর্তে উধাও। মৃতের জগতের অধিকর্তা আবারও এসেছে কোনো এক অপরাধীর শাস্তি দিতে নিজের হাতে। আমার মনে পড়ে গেল পুণ্ডরীক্ষ স্যারের কথা। আনুবিস তার দণ্ডের পালক দিয়ে ওজন করে অপরাধীর অপরাধ। তাহলে আমার ডায়েরিতে দুর্বোধ্য ভাষায় কার মৃত্যু পরোয়ানা লিখেছিল আনুবিস? এই প্রিয়া তথা মানবরূপধারী এক ডাকিনীর? তাই কি বারবার আমায় দেখা দিয়ে এমনই কিছুর ইঙ্গিত দিতে চেয়েছিল এই মৃত্যুর জগতের অধিকর্তা, নাকি অন্য কিছু? কে জানে। আর কিছু ভাবার আগেই চমকে তাকালাম আমি। দেখলাম
জান্তব এক শব্দ তুলে তার দণ্ড দিয়ে সজোরে আঘাত করল প্রিয়ার মাথায়। প্রিয়া ছিটকে পড়ল কিছুটা দূরে। থেতলে যাওয়া মাথার অংশ থেকে গড়িয়ে পড়ল রক্ত। পুণ্ডরীক্ষ স্যারের থেতলে যাওয়া মাথাটা মনের পর্দায় ভেসে উঠল আমার। আমি কাঁপা কাঁপা চোখে তাকালাম একবার প্রিয়ার দিকে, একবার ওই ভয়ঙ্কর শিবল দেবতার দিকে। বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত। আমি কি প্রিয়াকে রক্ষা করতে ছুটে যাব, নাকি নীরব দর্শক হয়ে দেখে যাব হিংস্র রূপধারী কোনো শিয়াল দেবতার ভয়ঙ্কর শাস্তির খেলা? কিন্তু কিন্তু আমি কিছু করার আগেই আনুবিসের দীর্ঘ নখরযুক্ত হাত দ্রুত বেগে এগিয়ে এসে প্রিয়ার গালের এক খাবলা মাংস তুলে নিল। প্রিয়া প্রচণ্ড আর্তনাদ করে দুহাত দিয়ে গালটা ছুঁতে চাইল, কিন্তু তার আগেই আনুবিসের দণ্ড সজোরে গেঁথে গেল প্রিয়ার গলায়। ফিঙ্গি দিয়ে রক্ত বেরিয়ে এসে লাগলো আমার মুখেও। আনুবিস তার নখরযুক্ত হাতটা বাড়িয়ে প্রিয়ার দেহটাকে তুলল শূন্যে। তারপর প্রচণ্ড এক জান্তব শব্দ ছেড়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বেশ কিছুক্ষণ যেন আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম ওই আলো ছায়ার মধ্যে। কানে তখনও একসাথে বেজে চলেছে আনুবিসের জান্তব শব্দ আর প্রিয়ার আর্তনাদ। এক মুহূর্ত গোছালাম নিজেকে, তারপর পড়ে থাকা গাছের ডালটা তুলে দ্রুত হাতে কবরের বাকি অংশটা খুঁড়ে তুলে আনলাম মমিটা। সযত্নে সেটাকে কাঁধে তুলে ফুরিয়ে আসা শক্তির শেষ বিন্দুটা নিয়ে পাথরের মতো ভারী হয়ে আসা পা দুটো টানতে টানতে এগিয়ে চললাম জঙ্গল ভেঙে। যত দ্রুত সম্ভব জঙ্গল থেকে বের হতে হবে আমাকে, কিন্তু বেশি দূর যেতে পারলাম না আমি। শরীরটা আমার অবশ হয়ে এলো। থরথর করে একটা কাঁপুনি দিয়ে প্রায় অবশ হয়ে আসা শরীরটা নিয়ে পড়ে গেলাম মাটিতে। মমিটাও ছিটকে পড়লো দূরে। চোখ বুজে এলো আমার। তার চোখ বুঝতে বুঝতেও দেখলাম একটা আলো তীর বেগে আমার দিকে এগিয়ে আসছে। পুণ্ডরীক্ষ স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের মনে গাড়ি চালিয়ে ফিরতে লাগলাম বাড়ি। স্যার এখন বেশ সুস্থ, মাথার ক্ষতটাও প্রায় সেরে এসেছে। আমার শরীরটাও এখন অনেকটাই ভালো। সেদিন পুলিশ স্যারের ফোনে রেখে যাওয়া টেক্সটটা দেখে জঙ্গল থেকে আমার শরীরটা তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করেছিল। স্যারের নির্দেশ মতো মমিটাকেও আজ পুলিশ পাটোয়ারির মিউজিয়ামে রেখে আসবে। নিজেকে যেন একটু হালকা লাগছে আমার। কোনো এক দুজনের লোভের জন্য ঘটে গেল কত কি। আমিও ওদের সাথে বেড়ানোর সময় ছিলাম বলে আনুবিস হয়তো আমাকেও রেখেছিল শাস্তির তালিকায়। রান্নার দিদিও হয়তো আমার জন্যই খেয়েছিল আনুবিসের পালকের আঁচড়। কে জানে, কত কিছুই তো অজানা থেকে যায়। এখন আমার মনে হয় অনেক কিছু অজানা থাকাই হয়তো ভালো, না হলে শুধু ভয়ঙ্কর মৃত্যু কেড়ে নেয় জীবন ভয়ঙ্কর ভাবে। আনমনে এসব ভাবতে ভাবতে কখন যে শুভ আর প্রিয়ার ভগ্ন বাড়িটার সামনে চলে এসেছি খেয়াল করিনি। বাড়ির সামনে সুদীর্ঘ লাল ফিতে, তার সামনে দাঁড়িয়ে পুলিশ। চমক ভাঙল আমার। থেমে গেলাম আমি। কোনো এক অজানা কষ্টে বুকে পাক খেয়ে গেল। একবার সন্ধে জোরানো অন্ধকারে প্রায় ভগ্ন বাড়িটাকে দেখলাম মৃদু চোখে। অজান্তেই সামনের আকাশের দিকে তাকালাম। মনে হলো নীল আলোর একটা বলয় যেন একটু একটু করে এগিয়ে চলেছে সন্ধ্যের আকাশে। বলয়ের মধ্যে যেন ঘুরছে অনেকগুলো পালক। সে বলয়ের মধ্যে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে চলেছে এক অপরূপ সুন্দরী। চোখ যেন তার নীল পদ্ম। এই নীল পদ্মের মতো চোখ বারবার আমার স্বপ্নে আসত। কেমন অদৃশ্য বাঁধনে যেন বাঁধত আমায়। কে জানে, হয়তো যুগ যুগ ধরে এমন দৃষ্টি পুরুষদের বেঁধে আসছে এরকম অদৃশ্য বাঁধনে। মোমের মতো শরীরটা ভেসে চলেছে আকাশের বুক চিরে, আর তার পাশেই হেঁটে চলেছে অদ্ভুত দর্শন এক প্রাণী যার মুখটা শিয়ালের মতো। তাহলে কি আনুবিস চলেছে পাহারা দিয়ে শত শত বছর আগেকার কোনো এক নারীকে তার নিজের জায়গায় পৌঁছে দিতে? কে জানে, কত কিছুই তো জানার বাইরে থাকে। সেই ভালো, সব জানতে গিয়ে সব পেতে গিয়ে কখন যে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে বুঝতেই পারে না। ছোট্ট একটা শ্বাস আওয়াজ করে বের হয়ে এলো আমার মুখ দিয়ে। নিজের মনে মাথা নেড়ে গাড়ির মুখটা ঘুরিয়ে দিলাম। এই বাড়িতে আর আসা হবে না কোনোদিন, আর কখনো আনন্দ করে যাওয়া হবে না কোথাও। কোনো এক শিয়াল দেবতা পাপের শাস্তি হিসেবে কেটে নিয়েছে দুটো জীবন। একটা চাপা কষ্ট বুকের পাকদণ্ড দিয়ে উঠে এলো আমার। দাঁত চেপে দমন করলাম সেটা। তারপর ধীর গতিতে ফিরতে লাগলাম বাড়ির পথে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক হেমন্ত দত্তর কলমে জাদুকন্যা চোখ ও আনুবিসের থাবা। আজ গল্প পাঠে ছিল কুন্তল ও ব্রতদেব।
বিভিন্ন চরিত্রে মৌপিয়া, রাকিব, রাজপ্রতাপ, প্রতিভা, অর্কদীপ, রিমঝিম ও রাজ। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। শব্দ সংযোজন ও আবহে দেবদত্ত। প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক কমেন্ট করে। আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।